মাত্র ৩ মাসের চেষ্টায় প্রধান উপদেষ্টার কাছে তুলে দেয়া হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদন। প্রতিবেদনে উঠে আসে অভিনব নানা কায়দায় দেশের অর্থ চুরির চিত্র। গত ১৫ বছরে বলা হচ্ছে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচারের কতটুকু ফেরত আনা সম্ভব হবে, পাচারকারীদের কিভাবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে, সেটি আদৌ সম্ভব হবে কিনা, ঠিক কত বছরে দেশের আর্থিক অবস্থায় স্থিতিশীল করা সম্ভব হবে, এসব নিয়েই আজকের এখন প্রকাশ। আজকের বিষয়ের নাম আমরা দিয়েছি চোরতন্ত্র। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন অতিথি। আছেন ডক্টর শহীদুল জাহিদ, অধ্যাপক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও একজন অর্থনৈতিক বিশ্লেষক আল আমিন, সহযোগী অধ্যাপক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এবং আরও আছেন সুপরিচিত সাংবাদিক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডাইরেক্টর আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, টিআইবি। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি শুরুতেই শহীদুল জাহিদ, আপনার কাছেই জানতে চাই যে এই যে অনেক দিনের অপেক্ষার পর, যদিও সময়টি কম, একটি শ্বেতপত্র অবশেষে পাওয়া গেছে, মানে আপনার কাছে এটির মূল্যায়ন আসলে কেমন? আপনাকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের দর্শকবৃন্দ যারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে শ্বেতপত্র কমিটিতে যারা ছিলেন তারা একনিষ্ঠ পরিশ্রম করে স্বল্প সময়ের মধ্যে, মাত্র ৩ মাসের মধ্যে এরকম একটি বিশাল কর্মযজ্ঞ তারা সম্পাদন করেছেন এবং জাতির সামনে একটা প্রস্তাবনা তুলে ধরেছেন, একটা উদাহরণ সৃষ্টি করেছেন যে চাইলে এরকম একটা বড় কিছু করা সম্ভব। আসলে তারা যে সৎসাহস নিয়ে কাজটি করেছেন এটার আসলে কোনো তুলনা হয় না। এখানে আপনি যথার্থই বলেছেন যে বিগত সরকারের সময়ে ১৬ বৎসরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার সমপরিমাণ এটা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন উপায়ে। এই যে টাকা পাচার করার যে বিভিন্ন প্রক্রিয়া, এগুলো আসলে আমাদের অজানা ছিল। এটা সত্যিকার অর্থে এটা একটা ফিনান্সিয়াল ইনোভেশন, যেটাকে হয়তো শ্বেতপত্র কমিটির প্রধান উনি ব্যঙ্গ করে চোরতন্ত্র বলেছেন, বাট এটা আমার কাছে মনে হয় এই সময় এটা যথার্থ। এটা জাতি জানতে পেরে, জাতির একজন অংশীদার হিসেবে, এদেশের একজন নাগরিক হিসেবে আমিও সম্মানিত বোধ করছি যে চাইলে এরকম একটা চুরির কাহিনী এটা যথার্থ সময়ের মধ্যে তুলে আনা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আল আমিন, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কিভাবে এটিকে দেখেন? দেখুন, এটাকে আমার কাছে তেমন খুব একটা নতুন মনে হয়নি, এই কারণ আমরা দীর্ঘদিন কিন্তু পত্রপত্রিকায় লিখা দেখেছি, বিভিন্ন সংস্থা যারা গবেষণা করে থাকেন, সিপিডি ব্যাংকিং খাত নিয়ে করে থাকেন, টিআইবি দেশের সার্বিকভাবে দুর্নীতির বিষয়গুলোকে নিয়ে তারা অনেক দিন ধরেই কাজ করে, এবং বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু আমরা বিভিন্ন প্রকল্পর বালিশকাণ্ড, পর্দাকাণ্ড, এগুলো কিন্তু আমরা মোটামুটি দেখছিলাম। এইটার একটা সুন্দর কম্পাইলেশন আমরা বলতে পারি যে আমরা যে জিনিসগুলো দেখতাম সেখান থেকে একটা ধারণা করতাম এ ধরনের দুর্নীতি হয়তো হচ্ছে। এই পুরো বিষয়টাকে যখন তারা সামারি করে নিয়ে আসছে, নিঃসন্দেহে একটা ভালো কাজ, এবং এই কাজটা হওয়ার কারণে আমরা যেটা একটা ধারণা করতে পারছি, যদিও তারা যেটা বলেছে যে এখানে হয়তো অনেক চিত্র ওইভাবে প্রকাশিত হয়নি, কারণ আমরা অনেক কিছুর ক্ষেত্রে যেরকম সময় দেওয়ার দরকার ছিল, কিছু লিমিটেশন তাদের ছিল, বা তারা কিছু প্যারামিটার ইউজ করেছে, যে প্যারামিটারগুলো হয়তো একদম আমি যদি অ্যাকিউরেসি দেখি সেই ক্ষেত্রে হয়তো কিছু আমার এরর টার্মস থাকতে পারে, মানে স্ট্যাটিস্টিক্যালি যদি আমি বলি। তো সব কিছু মিলিয়ে তারপরে বলবো যে বিশাল একটা কর্মযজ্ঞর মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি, এবং জানাটা শুধু আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না, এটাকে আমি মনে করি কেস স্টাডি হিসাবে টেক্সট বইয়ের অন্তর্ভুক্ত করা হবে। এই জন্যে আগামী প্রজন্ম যারা একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন সরকারকে এনেছে, এবং তাদের কাছে যাতে জানা যায় যে আসলে আমাদের দেশটা কিভাবে পরিচালিত হতো, কারণ একটা দেশ তো এভাবে পরিচালিত হতে পারে না যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে বলা আছে যে কোন ক্ষেত্রে কিভাবে দুর্নীতি হচ্ছে, সবাই জানতো, ওপেন সিক্রেটের মতো ছিল। এবং এটা আপনি ধরেন বিসমিল্লাহ গ্রুপ যদি বলেন, হলমার্ক যদি বলেন, এবং আপনি যদি একটা একটা করে নিয়ে আসেন, এসএলএম গ্রুপের যে বড় বড় স্ক্যাম, মানে যেগুলো কিন্তু সবার কিছু জানা ছিল, এই বিষয়গুলোকে আমি মনে করি খুব সুন্দরভাবে মানুষের সামনে নিয়ে আসা হয়েছে, এবং এগুলো কিন্তু কেস স্টাডি আকারে যদি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়, তারা কিন্তু বুঝতে পারবে যে দেশটাকে আসলে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল, এবং এই বর্তমান সরকার যে অনেক চ্যালেঞ্জ ফেস করছে সেটার জন্য যে তারা কোনোভাবেই দায়ী না, কারণ প্রিভিয়াস সরকারের যে কৃতকর্মটা তারা শুধুমাত্র এটা সাফার করছে, ক্যারি করছে, এবং এইটাকে তারা নিয়ে এসছে সামনে, সবার সামনে। সেই জন্য অবশ্যই আমরা সাধুবাদ জানাবো যারা এই মানে কষ্ট করেছে, কারণ তার সাথে প্রত্যেকের কিন্তু আমরা রিপোর্টে হয়তো 12 সদস্যের একজন নাম দেখেছি, বাট এখানে অনেক মানুষের এখানে ইনপুট আছে, অনেক
অনেকেই অনেক সংস্থা থেকে ইনপুট দিয়েছে, তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এইটার মাধ্যমে যাতে আমরা সিগন্যাল পাই যে ভবিষ্যতে যেই কাজ করুক না কেন এটা জাতির সামনে প্রকাশিত হবে, এবং তার সাথে যারা জড়িত তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা, শাস্তি, যেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে, কারণ একজন কিন্তু ওখানকার সদস্য বলেছেন যে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে এদেরকে কোনো বিচারের আওতায় আনার ক্ষেত্রে দ্রুত এখন ব্যবস্থা নেওয়ার একটা চেষ্টা করতে হবে। কারণ আমরা জানি বিচারিকের ক্ষেত্রে কিন্তু দালিলিক প্রমাণ লাগে, যদি প্রমাণের বিষয়গুলো হয়তো একটু সময় সাপেক্ষ, তারপর আমরা মনে করি একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত স্পেশালভাবে, এগুলোকে যাতে আমরা ডিটেক্ট করতে পারি, তার মাধ্যমে যাতে আমরা টাকা ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা রাখতে পারি। ধন্যবাদ। আমি তৌহিদুল ইসলাম আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যেহেতু একজন সাংবাদিক, বহু বছর ধরে সাংবাদিকতা করেছেন বা এখনো করছেন, সেক্ষেত্রে এই যে নাম ব্যবহারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনীতিক, সামরিক, বেসামরিক আমলা বা বিচার বিভাগ সবাই তো আসলে একটি মানে চুরির মহোৎসব আসলে ছিল, কিন্তু এই নামগুলোর পেছনে, এই ক্যাপশনের পেছনে নামগুলো কারা, মানে এটিকে আনাটা আসলে কত জরুরি বলে আপনি মনে করেন? আপনি নামটা এখন পর্যন্ত আমরা অনেকেই জানি, হ্যাঁ, নামগুলো আমরা অনেকভাবেই জানি, অনেকভাবেই আলোচনায় কিন্তু গত 15 বছর ধরে বিভিন্ন সময় আলোচনা এসছে। আপনি যদি বলেন এখন সাম্প্রতিক সময়ে এস আলমের কথা যদি বলেন, সাম্প্রতিক সময়ে আপনি যদি সাইফুজ্জামান চৌধুরী, জাভেদ সাহেবের কথা যদি বলেন, আমাদের প্রাক্তন ভূমিমন্ত্রী, এর বাইরেও আপনি যেটা ব্যাংকিং খাতে দেখবেন যে গত 15 বছর ধরে আপনি কিন্তু দেখবেন একটা একটা করে বিভিন্ন গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ বলেন, তারপরে ডেস্টিনি বলেন, বিভিন্নভাবে কিন্তু টাকা কিন্তু আমরা কিন্তু দেখেছি যে হঠাৎ করে কোনো একটা স্ক্যাম হলে 10,000 15,000 কোটি টাকা কিন্তু আমরা রেগুলারলি শুনতাম। এখন আপনি যখন অ্যাকুমুলেট করবেন সংখ্যাটা কিন্তু এত বড়ই, কিন্তু কত বড় হতে পারে তার একটা নমুনা আমরা এই প্রথম দেখলাম। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে এই যে মামলার যে রেওয়াজ, যেটিকে আসলে অনেকেই আসলে বলছেন যে এটি বিতর্কিত হচ্ছে, হত্যা মামলা দেয়া হচ্ছে, অনেক ধরনের বেজলাইন নাই বা তথ্যগুলো আসলে অত বেশি এক্স্যাক্ট না, কিন্তু আর্থিক কেলেঙ্কারির ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি যে 2 কোটি টাকা বা আরও কম টাকা দিয়েও বছরের পর বছর মামলা দেয়া হয়েছে, হয়রানি করা হয়েছে। এক্ষেত্রে সেটি মামলা পর্যন্ত গড়ানো উচিত কিনা আপনি কি মনে করেন? না, আপনাকে মানে আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এখন আপনি কোন প্রসেসের ভিতর দিয়ে যাবেন আর গ্র্যান্ড করাপশনের ক্ষেত্রে প্রসেসটা কি হবে এটাকে রাষ্ট্রকে ঠিক করতে হবে। বটে যে আমরা আসলে কিভাবে এটা করতে চাই, আমরা কি আগের মতোই যেতে চাই, অর্থ ঋণ আদালত দিয়ে হবে, না যদি যিনি ব্যাংক লুট করেছেন বা ব্যাংক লুটের কথা বলা হচ্ছে এটাকে আমাকে সাবস্টেন্টিয়েট করতে হবে। আমরা এখনো বলছি, এখনো যে রিপোর্টগুলো আসছে এটা একটা জেস্টিমেশন এবং অনেকগুলো বিষয়কে একসাথে করে প্রেজেন্ট করা হয়েছে। এখন কিন্তু কাজ মাত্র শুরু, আপনাকে এই প্রত্যেকটা জিনিস আইনি প্রক্রিয়ায় প্রমাণ করতে হবে। বটেই, প্রমাণ করবেন, তারপরে তার বিচারের আওতায় নিয়ে আসবেন। এই পুরো প্রসেসটা কিন্তু সহজ না। আমরা যতই বলছি যে দ্রুত করা যাবে কি না, হ্যাঁ, দ্রুত করার জন্য আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করতে পারেন, যে শুধুমাত্র এই ধরনের যেগুলো গ্র্যান্ড করাপশন হয়েছে সেগুলো বিচার করার জন্য আপনি আইনি প্রক্রিয়া যেতে পারেন, কিন্তু আপনাকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং সেটা খুব সহজ সময়ের, মানে স্বল্প সময়ের বিষয় নয়, সম্ভব না। ধন্যবাদ। আমি অধ্যাপক শহীদুল জাহিদ আপনার কাছে জানবো যে বলা হয় যে নিয়মতান্ত্রিক উপায়ে টাকা ফেরত আনতে যদি আসলে কোনো সরকার চায়, এটি একেবারে 2 বছরে আসলে সম্ভব না, এটি আরও অনেক বেশি সময় লাগে। কিন্তু এই প্রক্রিয়াতে কেমন সময় লাগতে পারে বা অন্তর্বর্তী সরকার কি আদৌ সেই সুযোগটি পাবে কিনা আপনি কি মনে করেন? এই উদ্যোগটা আসলে খুব কঠিন। কারণটা হচ্ছে নিকট অতীতেও এরকম আমরা শুনেছি যে বিগত বেশ কিছু রাজনৈতিক সরকার ছিলেন, মানে তাদের নামেও কিন্তু এরকম একটি ঘটনা এসেছে যে তাদের মাধ্যমে অর্থ পাচার হয়েছে। সবচেয়ে বড় একটা কেলেঙ্কারির কথা যেটা বলি যে সম্ভবত 2016 সালের দিকে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির যে ঘটনাটা, তো ওই সময় কিন্তু আসলে এরকম উদ্যোগ ছিল যে টাকাগুলো ফেরত আনা যায় কিনা, কিন্তু এখনকার যে পর্যায়টা এরা কিন্তু আসলে যে টাকাগুলো নিয়ে গেছে এরা কোনো না কোনো একটা উপায় কিন্তু বিহিত করেছে। কেউ হয়তো ব্যবসা দেখিয়েছে, কেউ হয়তো ওখানে মানে একেবারে কাঁচা হাতে হয়, তারা কাঁচা পরিকল্পিত উপায়ে তারা কিন্তু এই টাকাগুলো নিয়েছে, কোম্পানি করেছে, তো শেল কোম্পানি বা বিভিন্নভাবে তারা হয়তো এগুলো নিয়েছে। তো এখন ইভেন এরকমও হয়েছে যে তারা কিন্তু টাকা নিয়েছে, সাথে সাথে আবার বাংলাদেশের যে নাগরিকত্ব সেটাও কিন্তু তারা পরিত্যাগ করেছেন। ফলে তাদেরকে যাতে ধরাছোঁয়া না যায়, আইনি প্রক্রিয়াতে তারা যাতে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে না আসতে চায়। তো সুতরাং এরকম একটি বাস্তবতায় বাংলাদেশের
বর্তমান যে সরকার তারা তো আসলে সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার। বটেই। তাদেরকে এখানে তো আসলে জনগণের তো ম্যান্ডেট নেই, তারা নির্বাচিত প্রতিনিধি, এটা তারা দাবিও করেন না, এবং তারা আসলে সুনির্দিষ্ট কোনো সময়সীমা ইতিমধ্যে ঘোষণাও করেন নাই যে আমরা 2 বছর থাকবো কি 1 বছর বা আরও বেশি। তো সুতরাং এই যেহেতু অনির্ধারিত একটি সময়কাল তাদের নিজেদেরই আছে, রাজনৈতিক যেহেতু খুব বেশি ব্যাকগ্রাউন্ড তাদের নেই, সুতরাং তারা এরকম একটি মহাপরিকল্পনা যদি তারা নিতে চায়, এটা আসলে বাস্তবায়ন আমার কাছে মনে হয় না খুব বেশি সম্ভব। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আসলে বাংলাদেশের কতটুকু পক্ষে থাকবে, কারণটা হচ্ছে যে টাকা নিয়েছে তারাও তো বসে থাকবে না। জি। আপনি টাকা আনার জন্য হয়তো এখানে সু করলেন বা একটা প্রসেসটা চালালেন, তারা হচ্ছে টাকাটা না আসার জন্য, না ফেরত দেওয়ার জন্য তারাও কিন্তু সেখানে হয়তো প্রসেসটা চালাবে। তো সুতরাং সার্বিক দিক থেকে মনে হয়, আমার কাছে যেটা মনে হয়, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে হ্যাঁ এত টাকা আসলে পাচার হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কত টাকা আসবে এ ব্যাপারে আমি নিজেও সন্দিহান। তাহিদুল ইসলাম, আপনি কি একটু যোগ করতে চান? জি। জাস্ট বলি যে আমাদের কিন্তু বাংলাদেশে উদাহরণ আছে, বাট উদাহরণটা বুঝতে সুবিধা হবে যে একটা টাকা ফেরত আসতে কত সময় লাগে। যেমন সিমেন্সের যে মামলায় আমাদের এখানে সিমেন্স ব্যবসা করতে এসে ঘুষ দিয়েছিল, সেই মামলায় যে জরিমানা হয়েছে এবং সেই টাকা বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুর সরকার আমাদেরকে ফেরত দিয়েছে। তো সেই মামলা শেষ হয়ে টাকা ফেরত আসতে আসতে কিন্তু 7 বছর সময় লেগেছে। সো ওইটার পরিমাণটা খুবই কম। এবং আবার আমরাও কিন্তু ইউকে গভর্নমেন্টকে টাকা ফেরত দিয়েছি এই সাম্প্রতিক সময়। জি। জাস্ট বিগত সরকারের সময়ই একটা সময়ে আমরা টাকা, স্বল্প পরিমাণ টাকা কিন্তু আমরা ফেরত দিয়েছি। তার মানে আমরা ফেরত, মানে টাকা উদ্ধার করা এবং টাকা ফেরত দেওয়া দুটোতেই আমরা আছি এখন। আমরা তার মানে আমরা প্রসেসটা জানি। এবং আমরা প্রসেসটার জন্য রাজনৈতিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া দরকার এবং যে ধরনের প্রসেস ফলো করা দরকার সেটা আসলে আমরা করতে রাজি আছি কিনা, বা সেই সময় এবং শ্রম আমরা দিতে রাজি আছি কিনা। কারণ আপনি এখানে যেমন এস্টাবলিশ করবেন আপনার কেসটা, একই সাথে আপনাকে সেটা যেই জুরিসডিকশনে টাকাটা গিয়েছে সেই জুরিসডিকশনেও সেটাকে আপনার প্রমাণ করতে হবে, মানে অ্যাটলিস্ট বলতে পারতে হবে যে এই টাকাটা আমার। এখন এই কাজটা করার জন্য যে সময় দরকার সেটা অবশ্যই 1 বা 2 বছরের না। আর যেই অঙ্কের কথা আমরা শুনছি সেই অঙ্ক খুব সহজে তারা একেবারে আপনার জন্য বসে থাকবে এটাও না। আমি আপনার কথার রেশ ধরে আলামিন স্যারের কাছে একটু জানতে চাইবো যে আপনি দেখেন যে যেই যতগুলো রাজনৈতিক দল এখন আমরা মাঠে যাদেরকে দেখছি, তারা আগে বা পরে ঘুরে ফিরে কিন্তু ওই যে নতুন সরকার গঠনের বা নির্বাচনের কথা আসলে বলছেন, কিন্তু এই চাওয়ার ক্ষেত্রে মানে সময় হয়তো 2 বছর বা যতটুকু হতে পারে, তাদেরও আসলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন কিনা আপনি কি মনে করেন? যেমন একটা নিষিদ্ধের ব্যাপারে যখন কথা হচ্ছিল তখনও কিন্তু আপনি দেখবেন যে 2-3টা বিরোধী দল কিন্তু 2-3 ভাগে বিভক্ত, কারণ তারাও ভাবছেন যে পরবর্তীতে এসে তারা আবার একই বিষয়ের শিকার হবেন কিনা। সেক্ষেত্রে এই বিষয়ে তাদের সহযোগিতা কতটা জরুরি? দেখুন, আসলে কিন্তু আমাদের সবচেয়ে বৃহৎ দল যেটা বলি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারা কিন্তু তাদেরকে ওয়েলকাম জানিয়েছে প্রথমেই ভালোভাবেই, এবং তারা কিন্তু সেই টাইমটা দিতেও রাজি। এখন যে প্রশ্নটা এসছে সামনে, যে সংস্কার হবে না ইলেকশন হবে, যেটা নিয়ে খুব বেশি কথা হচ্ছে, যে সংস্কারের তো কোনো টাইম ফ্রেম আমরা দেখছি না। এখন দুটাকে কিন্তু পাশাপাশি চালাতে হবে, কারণ নতুন যারা এসছে তাদের যেমন একদিকে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তারা কিন্তু বড় বড় কাজ করার ক্ষেত্রে ওই চিন্তাটা করবে যে বাংলাদেশে ফিউচার আমাকে থাকতে হবে, আমি থাকতে গেলে আমার সেই লেজিটিমেসিটা আছে কিনা, আমরা যে এই কাজগুলো করতে যাচ্ছি সেটা আমরা কতটুকু কভার করতে পারবো। তার জন্য কিন্তু অবশ্যই পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে, কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের যে তাদের ধরেন যে রুট লেভেলে তাদের যে অবস্থান, বা তারা যে জিনিসটা যত দ্রুত বা যে সিস্টেমেটিক ওয়েতে পারবে, কারণ যে কোনো জায়গায় ফ্রডকে আপনি যদি ডিটেক্ট করতে চান আপনাকে দেখতে হবে সোর্স, যে যিনি পাঠিয়েছে ওনাকেও ধরতে হবে, যে পেয়েছে যেখানে গেছে সেটাও সোর্স মানে ফাইন্ড আউট করতে হবে। আরেকটা ভয়ও আছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট তো একই দোষে দুষ্ট হতে পারে, যেই ভয়টা কিন্তু সবার মধ্যে আছে, মানে সেই ভয়কে কাটিয়ে আপনি আরেকটা চোরকে বা ডাকাতকে ধরবেন, মানে সেটিও আসলে কতটা সম্ভব সেটি তো বুঝতে হবে। দেখুন, পলিটিক্যাল জায়গাটায় যখন আমরা যেভাবেই যাই না কেন, আমাদের দেশে তো 2টা বড় দলের মধ্যেই কিন্তু ঘুরে ফিরে আমরা, যদি ছোট ছোট দলকে হয়তো তারা সাথে নিয়েছে তাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হিসাবে, বাট ওই 2টা দলের ক্যারেক্টারের দিক থেকে যদি বিশ্লেষণ করা হয়, এত বড় যে স্ক্যাম বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু হয়নি। এবং তাদের বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ এখন পর্যন্ত উত্থাপিত আছে, লাস্ট যেটা আর কি ছাত্র জনতার হত্যার যে ব্যাপারটা,
আরও অন্যান্য বড় বড় অনেকগুলো আসতে পারে, তারপরে কিন্তু এই দলটা মানুষের কাছে কতটুকু জায়গা পাবে সেটা কিন্তু ভেবে দেখার ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে হয়তো অন্য ফর্মে অন্যভাবে তাদের আসতে হবে। আপনি হয়তো নিষিদ্ধ করে দেওয়া না দেওয়ার মাধ্যমে কিন্তু তার অ্যাক্টিভিটিস বন্ধ করতে পারবেন না, কারণ আমরা কিন্তু পরবর্তী দেখেছি যে একসময় নিষিদ্ধর দাবি যেসব সংগঠনের কথা বলা হয়েছিল তারা কিন্তু তখন রুলিং পার্টির সাথে জয়েন করেই তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটিগুলো চালিয়ে গিয়েছে। তো সেই জন্য আমরা মনে করি এটা কোনো সলিউশন না, বাট অবশ্যই পলিটিক্যাল একটা জায়গায় ঐক্যমত্যে পৌঁছাতে হবে, এবং পলিটিক্যাল গভর্নমেন্ট যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু স্ট্রংলি এই কাজগুলো করার ক্ষেত্রে হয়তো অনেকে ভেবেচিন্তে কাজগুলো করবেন। তো সেই জন্য আমি মনে করি যে এদেরকে যদি সময় দেওয়া হয় সেই ক্ষেত্রে তাদেরকে ক্যাপাসিটি ফুলফিল করতে গেলে তাদের দেখতে হবে তাদের যারা সহায়ক আছে তারা কতটুকু সহায়তা করবে, কারণ বর্তমান গভর্নমেন্টে কিন্তু কোনো পলিটিক্যাল এক্সপার্টাইজ নাই। অন্যদিকে যারা যেভাবে কাজ করছে আগের প্রশাসনেরই বহু লোকজন কিন্তু এখন বিভিন্ন জায়গায় রয়ে গেছে, হয়তো কিছু কাউকে পোর্টফোলিও বদল করা হচ্ছে। তার মানে লম্বা একটা সময় তারা যাকে পারপাস সার্ভ করেছে তারা সঙ্গত কারণে নিজেরাই চাইবে না যে এমন কোনো কিছু বের হয়ে আসুক যাতে তারাও এটার মধ্যে ট্র্যাপড হতে পারে। কিছু কিছু হয়তো আপনি ওএসডি করেছেন, কিছু কিছু নিজ দায়িত্বে হয়তো আত্মগোপনে চলে গেছে, বাট মেজরিটি কিন্তু আমি যদি দেখি, কারণ একটা দেশের 15 বছরে আপনি আপনার মতো করে একটা সেট আপ করেছেন, এটা হুট করে বললেই পরিবর্তিত হয়ে যাবে বিষয়টা তা না। তো ভেতর থেকে কতটুকু সহায়তা আপনি পাচ্ছেন। কিন্তু আপনি যেই বিষয়টার প্রসঙ্গের অবতারণা করেছেন যে এই কেলেঙ্কারির সাথে যারা ছিল বা দুর্নীতির ক্ষেত্রে তার তো হয়তো আপনি 1% হয়তো কোনো না কোনোভাবে বাদ দিতে পেরেছেন, কিন্তু বাকি সবাই এটার সাথে সহযোগী যারা ছিল তারা তো এখানে আছে। তো তাদেরকে যদি আপনি আসলে সরাতে না পারেন বা তাদেরকেও যদি আপনি শাস্তির আওতায় না আনতে পারেন, এটি কি আদৌ কি গতিশীল করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব হবে না এই কারণে, কারণ আপনি ধরেন যারা, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে বিগত 15 বছরের মধ্যে আপনি একজন ধরেন কাজ করতে করতে একটা এরিয়াতে এক্সপার্ট হয়েছে, তার রিপ্লেসমেন্ট কিন্তু আপনার নাই। আপনি রিপ্লেসমেন্ট যখন থাকছে না তাকে নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে, এবং সে যখন কাজ করবে, যখন দেখবে যে তার একটা ইনভলভমেন্টের ব্যাপার ওখানে চলে আসতে পারে কোনো না কোনো ফর্মে, তখন কিন্তু সে সেই জায়গাটায় সহযোগিতা করবে না। এবং নতুন যারা আছে তাদের কিন্তু সেই ধরনের প্রজ্ঞা আগে 15 বছর যারা দেশ চালিয়েছে তার যখন তার উপর ডিপেন্ড করতে হচ্ছে, তখন কিন্তু সে নিজে ওরকম কিছু করতে পারবে না, তার ওখান থেকে ওভারকাম করে সে ভালো কিছু করে ফেলবে। তো সেই ক্ষেত্রে এখানে একটা কিন্তু জায়গায় একটা ভীতিও কাজ করছে, এটা আপনি ভাবছেন কিনা? অবশ্যই ভীতি তো এখনো থাকবেই। দেখা যায় যে একটা মেসেঞ্জারে একটা মেসেজ দিলে আগে যারা মুছে দিতেন মেসেঞ্জারের, তারা এখনো মুছে দিচ্ছেন। তারা ভাবছেন যে আমি যদি সহযোগিতা করি উল্টো আবার যদি ফিরে আসে সেও আবার আরেকটা বিপত্তির ভিতরে পড়বে কিনা, সেই প্রসঙ্গটাও কিন্তু মানুষের মাথায় কিন্তু এখনো ঘুরপাক খাচ্ছে। আমরা আলোচনায় আসবো, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। অধ্যাপক শহীদুল জাহিদ, আপনার কাছে জানবো যে যত খাত বা যতভাবে আসলে এই লুটপাট বা চুরি পাচার আমরা যেভাবে বলি না কেন, ব্যাংক খাতকে আসলে শীর্ষে ধরা হচ্ছে, মানে কেন ধরা হচ্ছে? আসলে কি ব্যাংক খাতে কি এগিয়ে কিনা বা অন্যান্যর গুরুত্বগুলো আসলে কেমন? আমি ব্যাংক খাতের বিষয়টা আপনার কাছে জানতে চাই, বা আমরা কি অবস্থায় আছি বা এখান থেকে উত্তরণের পথও বা কি হতে পারে? একটি দেশের অর্থনীতির প্রধানতম যে চালিকা শক্তি সেটি হচ্ছে ব্যাংকিং খাত। ব্যাংকিং খাত এর অনেক ধরনের ভূমিকা আছে। তারা জনগণের আমানত সেটাকে সুরক্ষিত রাখবে, তারা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে তারা হচ্ছে বিনিয়োগের সহায়ক ভূমিকা হিসেবে পালন করে, বৈদেশিক বাণিজ্যে তারা হচ্ছে সহায়ক ভূমিকা হিসেবে পালন করে। এরকম বিস্তৃত তাদের হচ্ছে কার্যপরিধি। তো ব্যাংকিং খাতকে প্রাধান্য দেওয়া হচ্ছে যে আসলে এই খাতটা কিন্তু আসলে বিগত সরকারের সময়ে, বিশেষ করে বিগত 15-16 বৎসরে এটা একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। ইতিমধ্যে আমরা সোনালী ব্যাংকের যে হলমার্ক কেলেঙ্কারি, তারপরে বিসমিল্লাহ গ্রুপ, বেসিক ব্যাংক, জনতা ব্যাংকের যে অর্থনৈতিক যে লুটপাট হয়েছে, সমস্ত কিছু মোটামুটি একটা পর্যায়ে ছিল বটে। তবে আজকের যে এই রুগ্ন দশা বা ভগ্ন দশা, এটা কিন্তু আসলে একদিনে সৃষ্টি হয়নি। এটা আমরা ধন্যবাদ জানাতে চাই যে চলমান বা বিগত এই যে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে যে পট পরিবর্তন হয়েছে, তারপরে মূলত হচ্ছে এগুলো ফোকাস হিসেবে চলে এসেছে। এর আগে কিন্তু আপনি আপনার জায়গায় অধিষ্ঠানে অধিষ্ঠিত ছিলাম, কিন্তু এই তথ্যগুলো আসলে জনগণের সামনে সেভাবে আসে নাই। যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা অনেক ব্যাংক আছে তাদের হয়তো নন পারফর্মিং অ্যাসেট ফর এক্সাম্পল 4 to 5% দেখানো হচ্ছে। হ্যাঁ, গড়ে হয়তো এটা 11-12%, কিন্তু অনেক ব্যাংক আছে তারা উইন্ডো ড্রেসিং করে, যাদের কিনা গভর্নর মহোদয় এই গতকাল বা আজকেই বলেছেন যেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, এটা অ্যারাউন্ড 30% হতে পারে। তো জনগণ যে আমানতটা রাখে,
সেই আমানতটা আমানতদারি না করে এই ব্যাংকসমূহ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মালিকপক্ষ এবং ব্যবস্থাপক, যেটাকে আমরা বলি যে এজেন্সি প্রবলেম, আসলে এটা একটা এজেন্সি প্রবলেম না হয়ে এজেন্সি বেনিফিট হয়ে গিয়েছিল। যে মালিকপক্ষ বা জনগণের যে টাকা, তারা হচ্ছে যারা ব্যবস্থাপকগণ আছেন তারা দেখাশোনা করবেন, কিন্তু তারা তো দেখাশোনা করেনি, বরং হচ্ছে মালিকপক্ষ এবং রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন ঘটেছে তাদের সহযোগী ভূমিকা নিয়ে তারা নিজেরাও বেনিফিটেড হয়েছেন, মালিকপক্ষকে বেনিফিট দিয়েছেন, এবং যারা হচ্ছে আমলা বলেন বা অন্যান্য খাতে যারা হচ্ছে জড়িত ছিল, রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল, সকলকে তারা হচ্ছে সহযোগিতা করেছেন। এবং মাঝখান থেকে কি হয়েছে, জনগণের আমানত এটা হচ্ছে জনগণের কাছ থেকে দিয়ে তারা হচ্ছে দুর্বৃত্তদের পকেটে ভরে দিয়েছে, কিন্তু তারপরেও বিদেশে কি মানুষের পাচারের আস্থা কি সহযোগিতা কমে গেছে? মানুষ তারপরেও তো আসলে ব্যাংকে টাকা রাখছে। আস্থা তো অবশ্যই কমে গেছে। আসলে জনগণের তো খুব বেশি যাওয়ার জায়গা নেই, তারা কোথায় যাবে? আমাদের ফর এক্সাম্পল এই 62টা ব্যাংক আছে, তার মধ্যে এই 11টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠিত হয়েছে, অন্য আরো বেশ কিছু ব্যাংকের রুগ্নদশা, সেখানে হয়তো এই অন্তর্বর্তী সরকার তারা হয়তো হাত দিতে হয়তো গড়িমসি করবেন কি করবেন না, এরকম নানা কিছু একটা বাস্তবতা তো আছে তাদের ক্ষেত্রেও। কিন্তু যথার্থভাবে যেটা বলতে হচ্ছে যে আমাদের অনেকে যেটা আছে, আপনি জেনে অবাক হবেন যে 100 টাকা ডিপোজিট, সেখান থেকে স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ যেটা রাখতে হয়, এসএলআর সিআরআর হিসেবে যেটা রাখতে হয়, তারপরে ইসলামী ব্যাংকগুলো 92 টাকা গড়ে তারা হয়তো ইনভেস্টমেন্ট করতে পারে, বিনিয়োগ করতে পারে। আর যারা ট্রেডিশনাল ব্যাংক আছে তারা হচ্ছে অ্যারাউন্ড 83 টাকা বা 83% তারা বিনিয়োগ করতে পারে। আপনি জেনে অবাক হবেন এই সমস্ত ব্যাংকগুলোর অনেকেই আছে যারা 100 টাকা বিনিয়োগ পেয়েছে, মানে তারা আমানত পেয়েছে, কিন্তু হচ্ছে 120 টাকা বা তার চেয়েও বেশি তারা হচ্ছে বিনিয়োগ করেছে, যেটা অর্থনীতির কোনো সূত্র দিয়েই আপনি এই অঙ্ক মেলাতে পারবেন না। এখানে যেটা হয়েছে, ওই যে আপনি বললেন বা আমাদের সাংবাদিক ভাই বললেন বা আরো অনেকে যেটা বলছেন, সেটা হচ্ছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা টাকা ছাপিয়েছে শুধুমাত্র এই দুর্বৃত্তদেরকে অর্থায়ন করার জন্য। এবং আজকে এই যে ব্যাংকিং খাত, যেটা অনেক ব্যাংক আছে চাইলে কিন্তু আসলে এদের ইকুইটি নেগেটিভ, মানে তাদের শেয়ার হোল্ডার্স যে ক্যাপিটাল এটা হচ্ছে মাইনাস হয়ে গেছে, এর মানে ব্যাংকগুলো আসলে কিন্তু নাই, কিন্তু এটা কিন্তু আমরা বলতে পারছি। কিন্তু স্যার সেই ব্যাংকের তারল্য সংকট মেটাতেই তো আবারও টাকা ছাপানোর কথা আসলে বলা হচ্ছে, মানে এখানে তো পজিটিভ নেগেটিভ বক্তব্য আছে। যেটা আসলে আদতে যেটা দাঁড়াচ্ছে যে নেট কস্ট বেনিফিট আমাদেরকে হিসাব করতে হচ্ছে। আপনি যদি এই ব্যাংকগুলোকে বন্ধ করে দেন, কালকেই হচ্ছে যে হাজার হাজার মানুষ যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছে তারা তো পথে বসবে, তারা তো এখানে চাকরি করে, তাদের হচ্ছে পেটে ভাতে তো চলতে হয়, তাদের পরিবার মানে একটি মন্দের ভালো হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যারা ডিপোজিটর আছে তারা হচ্ছে এই শত শত কোটি টাকা যারা তারা হচ্ছে এখানে ব্যাংকে আমানত হিসেবে রেখেছে, তাদের দায়ভার কে নেবে? আমাদের তো এরকম কোনো আইন নেই যে তাদেরকে আপনি কম্পেনসেট করতে পারবেন। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি নিজেও চান না, আপনি যদি অর্থমন্ত্রী হন, অর্থ উপদেষ্টা হন, আপনি প্রধানমন্ত্রী থাকেন, আপনার হাত দিয়ে এরকম জনগুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধ হয়ে যাক। তো সুতরাং সার্বিক দিক থেকে মনে হয় যে একটা গাছকে আপনি কেটে ফেললে তো পুরোটাই চলে গেল, কিন্তু যদি কিছুটা পানি দিয়ে হলে জীবিত রাখতে পারেন, এখানে ফুল ধরতে পারে, ফল আসতে পারে, যেটার হয়তো একটা বেনিফিট আলটিমেটলি দেশের জন্য। ধন্যবাদ। তৌহিদুল ইসলাম আপনার কাছে জানবো। জি প্লিজ। কথার সূত্র ধরে বলি আর কি, আমাদের এই ব্যাংকিং খাতে আমরা কিন্তু একদম, আমরা যখন এই প্রফেশনে সাংবাদিকতায় ঢুকি তখন থেকে শুনি যে ব্যাংক আসলে কিছু অবসায়ন করা উচিত, আমাদের অনেক বেশি ব্যাংক, হ্যাঁ এত প্রবলেম ব্যাংক। এখন আমরা আসলে কখন সাহস করব? পলিটিক্যাল গভর্নমেন্ট সাহস করে না, বিকজ অফ এটা করলে একটা ব্যাংক বন্ধ হয়ে যাবে, তার সময় ব্যাংক বন্ধ হয়েছে। আমরা কিন্তু রিস্ট্রাকচারিংও দেখেছি, ওরিয়েন্টাল ব্যাংকের রিস্ট্রাকচারিং হয়েছে, আইসিবি ইসলামিক ব্যাংক হয়েছে, খুব পেইনফুল রিস্ট্রাকচারিং। আসলে এটার মধ্যে দিয়ে যাইতে হবে। ইকোনমিক ডিসিশন কখনো পপুলার হয় না, এখন আপনাকে সেই আনপপুলার ডিসিশনটা নিতে হবে। এখন প্রবলেম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি পপুলার গভর্নমেন্ট না আনপপুলার গভর্নমেন্ট? এখন আপনাকে আনপপুলার সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনি কঠিন কাজটা করার জন্যই আসছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা আবারও সেই পুরনো পথেই হাঁটছি, এটার আমি সরাসরি সমালোচনা করি। বিকজ অফ আপনি বললেন যে আপনি আর ব্যাংকের টাকা ছাপিয়ে লোকজনকে দেবেন না, ব্যাংকে দেবেন না, ব্যাংকে রুগ্ন ব্যাংকে আপনি আর বাঁচিয়ে রাখবেন না, কিন্তু আপনি তো আবার ঠিক 1 সপ্তাহ 15 দিনের মাথায় আবার সেই আপনার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন করলেন। আপনি বললেন যে না, আমি এদেরকে বাঁচানোর জন্য টাকা দিচ্ছি। কোনো ব্যাংক মরবে না, বাংলাদেশে কোনো ব্যাংক মরে না। এইটাই তো আসলে লুটতন্ত্র বা চোরতন্ত্র যেটাই বলেন, এটাকে আমরা একটা আইনি ভিত্তি দিয়ে ফেলছি। যেহেতু এটা মরবে না, সো কোনো না কোনোভাবে এটাকে সার্ভাইভ করানো হবে। এখন আমরা তো সার্ভাইভ করানোর ওই সিস্টেমটা আমাদের উপর চলে আসতেছে, যে যত বেশি লোন হচ্ছে, এখন লোনের রেট কত?
আপনি সমানে বাড়িয়ে যাচ্ছেন, ইন্টারেস্ট রেট বাড়িয়ে যাচ্ছেন, ব্যবসার উপর চাপ পড়ছে না, সাধারণ মানুষের উপর চাপ পড়ছে না, ওটাই। তো সবার উপর তো চাপ পড়ছে। সো আমাকে কেন ট্যাক্স করবেন আপনি? আপনার মানে এখানে বরং আরো সোজাসাপটা সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। আপনি দেখেন শুধু ব্যাংক কেন, আপনি মেডিকেল কলেজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ওই ঘুরে ফিরে তো আসলে অবকাঠামোর গল্পের ভিতরে আমরা আসি। যেমন ধরেন আপনি শ্বেতপত্রতেই আসছে যে 11টা ব্যাংকের অবস্থা ভালো না, 10 থেকে 11টা ব্যাংকের অবস্থা ইলিকুইড বলা যাচ্ছে, মানে এগুলোকে লিকুইড করলেও আপনি কিছু পাবেন না। বটে। আপনি কেন এতগুলো ব্যাংক বাঁচিয়ে রাখবেন? আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে না, এই ব্যাংকগুলোকে ডাই ডাউন করতে দিতে হবে। আপনি যখন এই মার্কেটে সিগন্যাল দিবেন, এটা হয়তো বা সাময়িক সময়ের জন্য খুবই খারাপ, কিন্তু সেটা দীর্ঘমেয়াদে আসলে আপনার ইকোনমিকে রক্ষা করবে। আর আপনি যেটা বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কোনো খাত এখন আর বাকি নাই। আমরা গত 15 বছরে ইনফ্রাস্ট্রাকচার খাতে কিন্তু ব্যাপক ইনভেস্টমেন্ট দেখছি। এই ইনভেস্টমেন্টের একটা বড় অংশ যে আসলে ফাঁকি মানে হচ্ছে যে টাকার অঙ্কে আমরা অনেক বেশি ইনভেস্টমেন্ট দেখেছি, কিন্তু মাঠে গিয়ে আসলে সেটা কতটা অনুমোদিত হয়েছে। যেমন টিআইবির আমরা ইনফ্রাস্ট্রাকচার খাতের উপর, সড়ক এবং যে সবচেয়ে অবকাঠামো খাতে যেখানে বেশি ব্যয় হয়েছে ব্যয় করেছে সরকার, সেখানে আমরা গবেষণা করতে গিয়ে টিআইবি দেখেছে যে প্রায় 23 থেকে 40% সেটা দুর্নীতিতেই চলে যাচ্ছে। তার মানে হলো ওখানে ছিল প্রায় 50,000 কোটি টাকা। আর এটাকে যখন আপনি পুরো ওভারলেতে ফেলবেন, মানে শুধুমাত্র রোডস অ্যান্ড হাইওয়ে না, এর সাথে তো লোকাল গভর্নমেন্ট আছে, আরও অন্যান্য জায়গায়ও ডেভেলপমেন্টের কাজ হয়। সবগুলো ডেভেলপমেন্টকে যখন আপনি একসাথে মাপবেন 7 লাখ কোটি টাকা, সেটার 40% আপনি হিসাব করেন, প্রায় 2,77,000 কোটি টাকার মতো। তো এই যে বিপুল অঙ্কের টাকা, এই টাকাটা কিন্তু ভাগ হয়েছে কিন্তু শুধুমাত্র যে পলিটিশিয়ানরা নিয়ে গেছেন তা নয়, আমাদের যারা সরকারে ছিলেন, সরকারের সহযোগী ছিলেন, মানে প্রশাসন ছিলেন, তারা নিয়েছেন, তারা এটার ব্যবস্থা করেছেন। আমাদের একটা প্রজেক্ট যদি ভায়াবল না হয়, আমরা সেটা করলাম কিভাবে, সেই ভায়াবিলিটি রিপোর্টটা কে দিল, এই প্রশ্ন করার কিন্তু কেউ করছে না। কিন্তু এখনো কেউ না কেউ এই সমীক্ষাটা করেছে। যে প্রকল্পগুলো আছে চলমান, সেগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া উচিত? এখন প্রবলেম হচ্ছে, আপনি কোনো প্রকল্প ধরেন আপনি 20,000 কোটি টাকা খরচ করে ফেলেছেন, এই প্রকল্পটার খরচ হচ্ছে 29,000 কোটি টাকা। এখন আপনি যদি এটা বন্ধ করেন, আপনার এই 20,000 কোটি টাকা তো গচ্ছা গেলই। হ্যাঁ, এখন আপনি এটা কি করবেন? প্রশ্ন হচ্ছে এটা। বটেই। এইটা আসলে একটা কঠিন ডিসিশন যে আপনি একটা বড় অঙ্কের অর্থ খরচ করে ফেলেছেন। এখন আপনি যেটা করতে পারেন যে এখানে বাড়তি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেটেড অ্যামাউন্ট বলা হচ্ছে, যে খরচগুলো অনেক বাড়িয়ে বাড়িয়ে দেখা হয়েছে, যে একটা রোড করতে আমাদের প্রায় 6-7 গুণ বেশি টাকা লাগছে। সেই টাকাটা আসলে কোথায় কোথায় বেশি লাগছে সেটা এখন কাটার সময় আসছে। গভর্নমেন্টকে সেই ডিসিশনটা নিতে হবে। যেমন তার কিছু কিছু নমুনা আমরা দেখেছি আর কি। হ্যাঁ, কিন্তু প্রকল্প একেবারে বন্ধ করে দিলে তাহলে তো আপনার বাকি যে টাকাটা আপনি খরচ করে ফেলেছেন সেটাও জলে যাবে। সো এটা আসলে আপনাকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাইতে হবে, কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এখন কতটা নিতে পারবেন সেটা হচ্ছে ইস্যু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। জনাব আলামিন, আপনার কাছে আবার একটু জানতে চাই যে পুঁজিবাজার অনেক আগে ধ্বংস হয়েছে, মানে ধ্বংস হওয়ার শুরুর দিকে যা কিছুর আমরা নাম শুনেছি আর্থিক খাত, তার মধ্যে পুঁজিবাজার একটি। এতদিন পরেও আসলে আমরা ওই রকম মানুষের বিনিয়োগ করার মতো যে আনন্দ চিত্তে মানুষ করবে সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি না। মানে এখানের লুটপাটের চিত্রটা খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, কিন্তু এই আস্থা ফেরানোর জন্য আসলে এখন কি করা যেতে পারে, বা যারা দোষী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কোনো উপায় আসলে আছে কিনা? দেখুন, আমাদের শ্বেতপত্রের হিসাব অনুযায়ী 1 লক্ষ কোটি টাকার হিসাব এসছে, বাট প্র্যাকটিক্যালি দেখলে এটা আরও ইম্প্যাক্টটা আরও হাই হবে। আর আমরা এই পরবর্তী নতুন সরকার আসার পরে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পুঁজিবাজার। কারণ আমরা জানি যে যারা আর্থিক কারসাজির সাথে জড়িত ছিল ব্যাংকিং খাতে, তাদেরই একটা অংশের ফান্ড কিন্তু মার্কেটে ফ্লোট করতো এতদিন। এখন তাদের একটা অংশ পলাতক থাকার কারণে, বা কেউ কেউ যারা ফান্ডিং করেছিল তাদের সেই জায়গায় যারা মেকার এন্ডে যারা এটা নিয়ে মুভ করাতো, তারাও কিন্তু আলটিমেটলি আত্মগোপনে চলে যাওয়ার কারণে সাধারণ বিনিয়োগকারী যারা ছিলেন তারা কিন্তু কোনোভাবেই কিন্তু এখান থেকে কোনো কিছু পাচ্ছে না। কারণ একদিকে যেহেতু আমার ডিমান্ড সাইডটা বন্ধ হয়ে গেছে, সাপ্লাই সাইডটা ওপেন আছে, তাহলে এই কারণে কিন্তু প্রতিনিয়তই পড়ছে। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে আইসিবিকে বাংলাদেশ ব্যাংক একটা গ্যারান্টি দিয়েছে 3,000 কোটি টাকার, যেভাবে ব্যাংকিং খাতে যেরকম বিভিন্ন প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে যে টিকে রাখার জন্য, পুঁজিবাজারকে একটা সাপোর্টের জন্য সেই কাজটা করা হচ্ছে। এবং আপনি জানবেন যে বিসেক একটা সংস্কার কমিটি করেছে যে আলটিমেটলি কী ধরনের রিফর্ম অ্যাক্টিভিটিস নেওয়া হবে। কিন্তু আর যেই ক্ষতিটা হয়েছে, ধরেন প্লেসমেন্টের মাধ্যমে
মাধ্যমে বা বিভিন্ন রকমের বড় বড় কোম্পানি যেগুলো তালিকাভুক্ত হয়েছে তার হয়তো ওই ধরনের কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টই নাই যেটা তারা তৈরি করেছে, তার হয়তো ওরকম কোনো প্রোডাক্টই নাই। তার মানে যে জিনিসগুলোকে আপনার আনা হয়েছে, যেমন আজকে একটা কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো হলো, কারণ ফ্যাক্টরি বন্ধ বহু আগে থেকেই, বাট সেই শেয়ারের দাম কিন্তু 10 টাকা থেকে 180 টাকা পর্যন্ত তোলা হয়েছে। তাহলে 180 টাকা করে যে কিনেছে, এখন যখন আজকে সে জানবে এই কোম্পানির উৎপাদন নাই বলে আবার জেড ক্যাটাগরিতে অবনমন করা হলো তার ক্যাটাগরি, তাহলে তার অবস্থাটা আপনি চিন্তা করেন। তাহলে এইভাবে যদি প্রত্যেকটা ব্যক্তিকে দেখা হয়, তার কিন্তু খুব কম পিকচারে আমরা শ্বেতপত্র দেখেছি। কারণ আমি যদি এটাকে আরো ইনভেস্টিগেট করে আরো ডিটেইলে যাই, তাহলে দেখবো যে মানুষের একটা সেভিংসের একটা অংশ অনেক কষ্ট করে এখানে আসে। সবচেয়ে বেশি ড্যামেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আস্থা। এখন এই আস্থা ফিরিয়ে আনার জন্য দরকার হচ্ছে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্ষমতা। বাট আপনি নতুন করে যদি রিপোর্টটা দেখেন শ্বেতপত্র হিসাব অনুযায়ী 30,000 কোটি টাকা তাদের হচ্ছে নেগেটিভ ইকুইটি হয়ে গেছে। তার মানে 30,000 কোটি টাকা নেগেটিভ ইকুইটি মানে কি? এটা যদি আপনি রিপ্লেস না করতে পারেন, তাহলে কিন্তু তারা বাজারটাকে স্টেবল করতে পারবে না। এখন স্টেবল কি করবে? আপনাকে এখন টাকা দেওয়া হলো, আপনি কি ওসব বন্ধ কোম্পানি কিনবেন? আপনি তো অবশ্যই ভালো কোম্পানি কিনবেন। তাহলে ওই বন্ধ কোম্পানি বা যেগুলো কারসাজি চক্রের শেয়ার ছিল, তারা কিন্তু পার্মানেন্টলি লোকজনে কিন্তু ড্যামেজটা হয়ে গেল। তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু কেউ এসে কিন্তু বন্ধ কোম্পানি কিনবে না। তো সেই জন্য আমি মনে করি যে পুঁজিবাজার নিয়ে যে বিষয়টা হয়েছে, এইটা একমাত্র প্রতিদিন যেহেতু আপনি ইন্ডেক্সটা দেখতে পারেন, ভলিউমটা দেখতে পারেন, এটা কিন্তু বেশি ভিজিবল। অন্যদিকে ব্যাংকিং খাতে আপনি কিন্তু দেখা গেছে কিছুদিন আগেও আপনি 5,000 টাকা চেক নিয়ে গেলেও আপনার হয়তো 25 লাখ টাকা আপনাকে টাকা দিত না, যেহেতু ওটার ইন্ডেক্সিং ছিল না। আপনি তো একটা ছোট্ট করে নিউজ দেখেছেন। বাট পুঁজিবাজারটা এতটাই স্পর্শকাতর, যেহেতু প্রতিদিন এটা একটা রিফ্লেকশন আমরা ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পারি, তাই এটা কিন্তু সবার কাছে বেশি ভিজিবল। তো সেই জন্য আমরা মনে করি এটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। বিনিয়োগকারীদেরকে আসলে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, যদিও আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিনিয়োগকারীর ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে, ক্ষতিগ্রস্ত যারা আছে তার ট্রু একটা অ্যাসেসমেন্ট করে যে কারা আসলে এখানে সত্যিকার বিনিয়োগকারী ছিলেন, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও যেন কোনো না কোনো ভাবে উৎসাহী হয়, বা অন্যরাও যারা নতুন করে আসবে তারাও যেন উৎসাহী হয়। অবশ্যই। আমি আপনার কাছে আসবো তৌহিদুল ইসলাম। আমি এই স্যারের কথা সূত্র ধরে জানতে চাই, এই যে তথ্যের যে ফাঁদ বা তথ্যের যে গড়মিল, এই যে আমরা চিত্র বা মধ্যম আয়ের ফাঁদ আমরা যেভাবে বলি না কেন, মানে এইখান থেকে তো আমাদের আসলে উতরাতে হবে নাকি? শ্বেতপত্র কমিটির একটা বড় রিপোর্টের একটা বড় অংশ কিন্তু ডেটা ম্যানিপুলেশনের কথা বলা হয়েছে, এবং বাংলাদেশে পলিটিক্যালি ডেটা ম্যানিপুলেশন কিন্তু আপনি ইনফ্লেশনের ডেটা থেকে শুরু। আপনি যদি ইনফ্লেশনের ডেটা কখনো আপনি যদি দেখেন, এই বিগত সরকারের সময় একটা সময় হঠাৎ করে ইনফ্লেশনের ডেটা পাবলিশ করা বন্ধ করে দিল, প্রায় 3 মাস এই ডাটা পাওয়া যাচ্ছে না। কেন? ইনফ্লেশন তখন ডাবল ডিজিটে চলে গেছে, কারণ সেটা গভর্নমেন্ট পাবলিশ করছে, কারণ এটা তো পলিটিক্যালি সেন্সিটিভ। আচ্ছা, এখন পলিটিক্যালি সেন্সিটিভ বলে কি বাজার বন্ধ হয়ে আছে? তা তো না, তাই না? তার মানে হলো আপনি আসলে মার্কেটে একটা ব্যাড সিগন্যাল দিচ্ছেন, আপনি আসলে রিয়েল সিগন্যালটা দিচ্ছেন না। আপনি যখনই রিয়েল সিগন্যাল দিবেন না, তার মানে হলো এই ইন্ডিকেটরের উপর ভিত্তি করে যেসব সিদ্ধান্তগুলো হচ্ছে, সেই সিদ্ধান্তগুলো কোনোটাই রাইট সিদ্ধান্ত না। আপনি যদি বলেন যে ইনফ্লেশনটা কম, সেই অনুযায়ী আপনি বাজেট ঠিক করবেন, সেই অনুযায়ী আপনি খরচ ঠিক করবেন, সেই অনুযায়ী আপনি মার্কেটে মানি ফ্লো ঠিক করবেন, আপনি কিছুই করছেন না, আপনি চুপচাপ বসে আছেন। তো আপনি বলছেন যে সব ঠিকঠাক চলছে, তার মানে হলো আপনি কিছুই ঠিক করছেন না। এই পুরো সিস্টেমটাই আমরা এই কোনো না কোনোভাবে ইনফ্লেট করেছি। এটা আমাদের খরচের দিক থেকে আমরা ইনফ্লেট করেছি, আমরা জিডিপির গ্রোথের, এখন বলা হচ্ছে জিডিপির গ্রোথের ক্ষেত্রেও প্রায় 1 থেকে 2% মতো ইনফ্লেটেড দেখাচ্ছি। এখন এই যে এই আপনি ধরেন এই মানে উনি তো বললো যে শেয়ার বাজার আস্থার জায়গা, ইকোনমিক ইন্ডিকেটরে আপনি যদি কোনো রকম কারসাজি করেন, আপনার গ্লোবাল কনফিডেন্স আপনার কমায় ফেলবে। আপনি বিদেশি ইনভেস্টমেন্ট চান বাংলাদেশে, অন হোয়াট পার্সপেক্টিভ? যেখানে এসে সে কোন কি দেখে আসলে একটা বিদেশি ইনভেস্টর একটা দেশে আসে, ওখানে যদি তার সন্দেহ হয়, তাহলে তো সন্দেহ মানে কি? সে তো জানেই না যে সে নির্ভর করবে কিসের উপরে। আপনার ব্যাড লোনের তথ্যটাও তো নাই, তথ্য নাই, বা সে যে তথ্যটা আছে সেটাকে সে বিশ্বাস করবে কিনা। এখন এই 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 জিনিস যদি আপনি না করতে পারেন, আপনি তো মানে একটা কান্ট্রির ইমেজকে ধসায় ফেলছেন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি ছোট করে জানতে চাই, এই যে দুদক, আপনারা তো নানাভাবে ট্রেনিংও দিচ্ছেন যে কিভাবে অর্থ পাচার কমানো যায়, কিন্তু এই দুদক তো রাজনৈতিক মদতপুষ্ট বা নানাভাবে তারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদেরকে যদি সক্ষম করা না যায় বা তাদেরকেও যদি একটু চরিত্র সুন্দর করা না যায়, তাহলে ভবিষ্যতে কি একই ঘটনা ঘটবে কিনা? আমার কাছে যেটা বাংলাদেশের কালচারাল দিক থেকে যদি মনে হয়, আপনি যদি লিডারশিপ ভালো হয়, আমরা কিন্তু দুদকের বিভিন্ন রকম লিডারশিপ দেখেছি। যেমন দুদককে যখন একেবারে নতুন করে রিব্র্যান্ডিং করা হয় 2007-08-এর দিকে, তখন কিন্তু দুদকের একরকম মাইট ছিল, সে যে কাউরে ধরে নিয়ে আসতে পারছে, যার মামলা দিচ্ছে, বিচারের আওতায় নিয়ে আসতেছে, ঠিক আছে। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে কিন্তু আমরা অন্য ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। সো দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্টটা লাগবে যে আমি দুর্নীতি দেখতে চাই না, যেটা আমরা লাস্ট গভর্নমেন্টে যেটা দেখেছি, জিরো টলারেন্স অ্যাবাউট কারাপশন, কিন্তু জিরো টলারেন্স না, ওটা আসলে ফুল টলারেন্স ছিল।
এখন যেটা বোঝা যাচ্ছে যদি শ্বেতপত্র কমিটির রিপোর্ট দেখেন। আর সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যিনি আসলে দুদকের কমিশনে বসছেন তাদের উইলটা সবচেয়ে জরুরি। পলিটিক্যাল উইলের চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি ন্যূনতম একজন সরকারি কর্মকর্তাকেও ধরতে যাইতে সাহস করেন না, তাহলে তো আপনার আসলে এই দুদক রাখার কোনো মানে হয় না। আবার তো নিয়োগ তো সেভাবে দেওয়া হচ্ছে এমন জনকে যে আসলে ওই সাহসটা দেখাবে না, এটি তো বিষয়। অধ্যাপক শহীদুল জাহিদ, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে সুপারিশ কি কি দেয়া হয়েছে, মানে ছোট করে বলা হয়েছে মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী, কিন্তু আসলে সুপারিশগুলো কেমন হওয়া উচিত বা শ্বেতপত্র কমিটির আসলে এটি কাজ কিনা বা কারা আসলে করবে সংস্কারের ক্ষেত্রে? না, এটা আসলে দেখুন, গণিতের যে ফর্মুলা সেটা অর্থনীতিতে খাটবে না। গণিতে ফর এক্সাম্পল হচ্ছে 2 + 2 4 হয়, কিন্তু অর্থনীতিতে আমরা ফাংশনাল ফরম্যাটে দেখি, যেমন ওয়াই যে ফাংশন অফ এক্স, যেমন হচ্ছে দুর্নীতি, এটাও কিছু কিছু ফাংশন আছে, আমাদের জাতিগত বৈশিষ্ট্য আছে। যেমন পুঁজিবাজারের কথা আসলো, পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেছেন তারা এখানে উচ্চ ঝুঁকি জেনেই কিন্তু বিনিয়োগ করেছেন, কিন্তু এখন তখন যারা আবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আবার আমরাই বিনিয়োগকারী, কিন্তু আমরা কিন্তু আবার ক্ষতিপূরণ চাচ্ছি। আবার যারা ব্যাংকে টাকা রেখেছেন এখানে কম ঝুঁকিপূর্ণ, তাদের রেট অফ রিটার্নও কম, ডিপোজিটের যেটা সেটা তো কম। এমন যদি হতো যে অন্য সময়ের মতো এখন হতো। যেটা দাঁড়াচ্ছে যে এখানে যদি আপনি মনে করেন যে আমরা এই পথ থেকে কিভাবে উত্তরণ ঘটাবো, এখানে গুড গভর্নেন্স যেটা সেটা এনশিওর করতে হবে। এখন চাইলে কিন্তু আমরা জাতিগত চরিত্র যেটা আছে সেটা কিন্তু বন্ধ করতে পারবো না। এখন শ্বেতপত্র কমিটি এটা সুপারিশ করতে পারে এবং তারা ফ্যাক্টস ফাইন্ডিং করেছে, খুব ভালো কথা, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে জাস্ট আসার আগেই আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আমাদেরই একজন সিনিয়র অধ্যাপক অবসর গ্রহণ করেছেন স্যার, উনি মানে ফেসবুকে লিখেছেন যে শ্বেতপত্র কমিটি এতে জাতিগতভাবে এত বড় একটা স্ক্যাম ফাইন্ডিংস করেছে, কিন্তু তারা আবার হেসে হেসে সংবাদ সম্মেলন করছে। তো সুতরাং এটা তো আসলে জাতির জন্য দুঃখের জিনিস, তাহলে আমরা হাসতে পারি। আমরা একেবারে শেষ প্রান্তে সর্বশেষ 30 সেকেন্ড করে পাবো আর কি স্যার, একটু বলেন। যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের আসলে অর্থনীতিতে যে ফাংশনাল ফরম্যাটে এখানে হচ্ছে চাহিদা এবং হচ্ছে যোগান। দেখুন, যারা দুর্নীতি করেছে তারা আমাদেরই মানুষ, যারা এখানে দুর্নীতিতে সহযোগিতা করেছে তারাও আমরাই, যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তারাও কিন্তু এই দেশেরই জনগণ। সুতরাং সকলকে নিয়ে সার্বিকভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক যৌথ একটা বন্দোবস্তে আসতে হবে বলে আমি মনে করি, যেটাকে আমরা বলি পলিটিক্যাল ইকোনমির যে ফর্মুলা। এখানে বিজনেসম্যান যারা আছে তারা যদি লুকিয়ে থাকেন, তারা যদি অর্থ বের না করেন, তারা যদি হচ্ছে তাদের প্রশাসন বিজনেস অর্গানাইজেশন সেগুলোতে তারা যদি বোর্ডে না আসেন, তাহলে কিন্তু এখানে তারা যে অর্থ ছাড় না করলে এই প্রতিষ্ঠানগুলো বাঁচবে না, এবং তারা বিনিয়োগ না করলে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হবে না। কর্মসংস্থান সৃষ্টি না হলে আমাদের এই তথ্য প্রবাহ যাই হোক না কেন কোনো কিছুতে অর্থনৈতিক স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আলামিন স্যার আপনার কাছে একটু একেবারে 1 মিনিটে জানতে চাই। দেখুন, আগের চেয়ে এখন পার্থক্যটা যেটা, আগে যারা দুর্নীতি করতো তারা দেশের অর্থনীতির ভেতরে টাকাটা রাখতো, বাট এইবার যেটা হয়েছে টাকাটা দেশের বাইরে চলে গেছে। মেইন চ্যালেঞ্জটা কিন্তু অর্থনীতি সেই হিসাবে ফাঁকা, অন্য সময়ের মতো কিন্তু এত ভয়াবহ অবস্থা কখনো ছিল না। এটার অ্যাকুমুলেটেড ইফেক্টটা এমন একটা জায়গায় এসছে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যত মানে স্ট্র্যাটেজি নেই না কেন, দিন শেষে যদি অর্থনীতির মূলধারা টাকাগুলো ফেরত আনা না যায়, আমরা তাত্ত্বিকভাবে অনেক কথা বলতে পারবো, বাট অর্থনীতি রিপেয়ার হতে এত দ্রুত হবে না, একটা লম্বা সময় লাগবে। আপনি তো পলিটিক্যাল উইল বলেন বা পলিটিক্যাল কমিটমেন্ট বলেন, যত ফ্যাক্টর আপনি এখানে নিয়ে আসেন, বাট দিন শেষে যদি টাকাগুলো ফেরত আনা না যায়, আমাদের কথাগুলো তাত্ত্বিকভাবে সুন্দর থাকবে, আমরা প্রত্যাশা রাখতে পারবো, আশা জায়গা নিয়ে অনেক কিছু করতে পারবো, দিন শেষে যা ছিল তাই থাকবে। তো সেই জন্য আমি মনে করি সবার আগে দরকার যে আপনার এগুলাকে বাস্তবায়ন করা, টাকা ফেরত আনার মতো বাস্তব যে পদক্ষেপগুলো আছে সেগুলোর জন্য যতটা দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেদিকে এগিয়ে যাওয়া। তৌহিদুল ইসলাম, আমাদের আসলে অর্থনীতির জন্য এখন আসলে যে মানে আপনি বলবেন যে সবচেয়ে খারাপ সিদ্ধান্তগুলো নিতে হবে এখন, মানে খারাপ সিদ্ধান্ত, অজনপ্রিয় সিদ্ধান্তগুলো এখন নিতে হবে, এখনই নিতে হবে। আপনি যত দেরি করবেন তত সুযোগ হারাবেন। এখন অজনপ্রিয় সিদ্ধান্ত যদি আমরা এখন যদি না নেই, বাংলাদেশ এটার চেয়ে ভালো জায়গায় যাবে না। ইকোনমি এমনি খারাপ অবস্থায় আছে, আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, ইকোনমি এক ধরনের ফাঁপা অবস্থায় পড়ে গেছে। সেই ফাঁপা অবস্থা আপনি চাইলেই ভরতে পারবেন না। টাকা ফেরত আনার ইস্যুটা তো আরো অনেক পরে। সো আপনাকে এখন আসলে এই ফাঁপা জায়গা ভরার জন্য যেটা করতে হবে, কিছু জায়গা আপনাকে হয় কাটছাট করতে হবে, ব্যাংকের বললে ব্যাংক যদি বন্ধ করতে হয় ব্যাংক বন্ধ করতে হবে। আপনাকে যেসব জায়গায় আসলে রাইটফুলি অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে, শেয়ার বাজার যদি ফল করে, আপনার 10টা ব্যাংক যেখানে খারাপ করছে
তার ইললিকুইড অবস্থা, শেয়ার মার্কেট কি তার সেই শেয়ারগুলো তো শেয়ার মার্কেট ট্রেড হচ্ছে, শেয়ার মার্কেটের ইন্ডেক্স কি বাড়ার কথা? বাড়ার তো কথা না। এখন আপনি বলছেন টাকা পাচার হয়ে গেছে, তো ইকোনমির অবস্থা ভালো না, শেয়ার মার্কেট কিভাবে ভালো হয়? সো আমার কথা হচ্ছে যে আপনার যে ইকোনমিক ইন্ডিকেটর একটাও ভালো না, আপনি ভালো দাবি করছেন যে আপনার শেয়ার মার্কেটটা ধাই ধাই করে বাড়বে, এই এক্সপেকটেশনটা ভুল। সো আমার মনে হয় না শেয়ার মার্কেটকে এভাবেও ব্যাংকে যেভাবে বাঁচানোর কথা বলছি আমরা, শেয়ার মার্কেটকেও আমরা এইভাবে বাঁচানোটা, এই যে সাপোর্ট দিয়ে বাঁচায় রাখাটা আসলে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তৌহিদুল ইসলামের শেষ কথার সূত্র ধরেই আমরা বলতে চাই যে বিপ্লবী সরকার যেমনভাবে এসেছে তাকে অবশ্যই অজনপ্রিয় হলেও সিদ্ধান্তগুলো খুবই দ্রুত নিতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে খুব একটা বেশি সময় নেই, এই সময় যত বাড়াবে তত আসলে সুযোগ হারিয়ে যাবে। বাংলাদেশের ভাগে কত টাকা আসলে ফিরে আসবে তার থেকে বড় বিষয় হচ্ছে আগামী দিনে টেকসই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কত কার্যকরী পদক্ষেপ কত দ্রুত নেওয়া সম্ভব সেদিকে আগানো উচিত। এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।